নতুন বউ ঐশীর মনে অগাধ কৌতূহল। কেমন হবে তার নতুন সংসার, নতুন শ্বশুরবাড়ি, নতুন মানুষটা? এইসব ভাবতে ভাবতেই হঠাৎই ঘনিয়ে ওঠে রহস্যের মায়াজাল। বিয়ে বাড়ির আলোর নিচে এ কিসের অন্ধকার? সেই আলো আঁধারির মায়াজাল নিয়েই এখন গল্পের আজকের নিবেদন ইতু গল্পের লেখিকা সাদিয়া খাতুনের লেখা বউরানী গল্প অবলম্বনে ভয়ের গল্প বৌমা। গল্প পাঠে আমি সুমন, অভিনয়ে বরষা, সোমনাথ, অরিজিৎ, অন্তরা, অর্চিতা পোদ্দার, অনুপম ভট্টাচার্য, দীপম এবং সুমন। বিশেষ সহযোগিতা এবং স্ক্রিপ্ট নীল এবং রুচিরা। পোস্টার ডিজাইন করেছে শুভদীপ। এডিট অ্যান্ড মিউজিক ফিনিক্স অডিওভার্স। সামগ্রিক পরিচালনাতে বরষা এবং সুমন। তাহলে শুরু হচ্ছে আজকের গল্প বৌমা। বিশ্বাস বাড়িতে উৎসবের হৈহট্টগোল এখনো রয়েছে। বাড়ির ছোট ছেলে রাহুলের বিয়ে, অতএব জাঁকজমকের কোনো ত্রুটি রাখেনি বিশ্বাস পরিবার। রাহুল আর ঐশীর ভালোবাসা করে বিয়ে। রাহুলরা যেমন ধনশালী, তেমন ঐশীর পরিবারও বিশাল ধনশালী। তাই পাড়া প্রতিবেশীরা ব্যঙ্গ করে এটাও বলে, রতনে তো রতনী চিনবে কিনা। হয়তো নতুন বউয়ের সৌন্দর্য, এমন সুন্দর ভাগ্যই তাদের হিংসের প্রধান কারণ। বিয়েবাড়িতে উপস্থিত সকলেই বলেছেন, রাহুলের চোখ আছে বটে, ব্যবসায়ী চোখ, তাই খাঁটি সোনাটাই বেছে এনেছে সে। ঐশী যেমন রূপবতী তেমন গুণবতীও। রূপলি পাড় দেওয়া জরির কাজ করা উজ্জ্বল লাল রঙের বেনারসি পরে এই বাড়িতে প্রথম দিন পা রাখতেই শ্বশুর মশাই অমিতবাবু ভালোবেসে বৌমার নাম দিয়েছিলেন বউরানী। আহা হা হা, অমন লক্ষ্মী প্রতিমার মতো দেখতে আমার ছোট ছেলের বউ। হ্যাঁ, দাঁড়িয়ে আছে দেখো, যেন একেবারে স্বয়ং মা দুর্গা। বুঝলে, আজ থেকে আমি আমার ওই ছোট বউকে বউরানী বলে ডাকবো গো। হ্যাঁ, আর আমাদের বাড়িতে ও রাজরানী হয়ে থাকবে। বড় বউ পায়েলের যদিও একটু হিংসে হয়েছিল, তবে সেটা নতুন বউয়ের রূপের উপর। টাকা পয়সার অভাব তো তারও নেই। যতই হোক, মেয়ে হয়ে আর একটা মেয়ের অমন সৌন্দর্য যে কোনো মেয়ের চোখেই টাটাবে। পায়েল নিজের মনের কথাখানা কখন সবার সামনে বলেই বসল। এই ছোট, এই তুই এত ফর্সা কি করে রে? খুব সুন্দর তোর গায়ের রংখানা। বিয়ে বাড়ির সবাই পায়েলের এমন ছেলে মানুষই প্রশ্ন শুনে হো হো করে হেসে ওঠে। ব্যবসায়ীদের চোখ বৌদি, ওকে পছন্দ করে তোমার দেওর এনেছে এই বাড়িতে। আর তুমি তো জানোই, তোমার দেওর খাঁটি জিনিসটাই বেছে নেয়। ছোট বৌমার সৌন্দর্যের রহস্য তোমার পরে জানলেও চলবে বড় বৌমা। এখন ওকে ঘরে নিয়ে গিয়ে একটা নতুন শাড়ি পরিয়ে নিয়ে এসো দেখে। তারপর যথারীতি কাল রাত্রি গেল, বউ ভাত গেল, তারপর এলো ফুলশয্যার রাত। বউ ভাতের অনুষ্ঠান মিটে ফুলশয্যার ঘরে আসতে বেজে গেল প্রায় রাত 2:30। 3 দিনের ধকল আর নিতে পারছে না ঐশীর শরীর। তাও আজকের এই রাতটা তো জীবনে একবারই আসে, তাই চোখটা কোনো মতে খুলে রেখেছে সে। ঠিক তখনই ঘরের দরজাটা একটু খুলে গেল। ঐশী উঁকি দিয়ে দেখল রাহুল এসেছে কিনা, কিন্তু না, রাহুল তো না। তাহলে কি? ও দেখল দরজার ওপাশ থেকে বেরিয়ে আসছে বড় বৌদি ও দাদার একমাত্র মেয়ে পলি, 6 বছরের বাচ্চা, হাতে একটা পুতুল, পরনে লাল রঙের ফ্রক। ঐশীর পলিকে দেখে খুব ভালো লাগে। এমন একটা দুরন্ত বাচ্চা বাড়িতে থাকলে বেশ মনটা ভালোই থাকে। এই, তুই এত রাতে কি করছিস রে? কাকাই এসেছে কিনা দেখতে এসেছি। কাকাই তো আসেনি। এবার যা, ঘরে গিয়ে ঘুমিয়ে পড়, না হলে মা বকা দেবে তো। বউরানী, তুমি কি এটাও জানো না, কোনো ছোট বাচ্চা ঘরে এলে তাকে চকলেট দিতে হয়? পলির পাকা পাকা কথা শুনে খিলখিল করে হেসে ওঠে ঐশী। সাইড টেবিলে রাখা ভ্যানিটি ব্যাগ থেকে একটা চকলেট বের করে পলির হাতে দিল ঐশী।
তার মানে তুই চকলেট চাইতেই এসেছিলি। কাকাইকে দেখাটা তো একটা বাহানা মাত্র, তাই না? ঠিক তখনই ঘরে প্রবেশ করলো রাহুল। একটু কাশির শব্দ করে সে বলল, কি লিটল প্রিন্সেস, এত রাতে তুমি এখানে কি করছো? বউরানী তো ডাকলো চকলেট দেবে বলে। পলির কথায় একটুও বিশ্বাস হলো না রাহুলের। ঐশীর মুখের দিকে তাকাতেই দুজন মিলে হেসে উঠল। তারপর পায়েল পলিকে ওদের শোবার ঘরে কোথাও খুঁজে না পেয়ে ঐশীদের ঘরের দরজা খোলা দেখে আসতেই সন্ধান পেল তার। তড়ি ঘড়ি পলিকে নিয়ে চলে গেল সে। এভাবেই হাসি আনন্দের মাঝে দিন কাটাতে লাগলো ঐশী। স্বামীর ভালোবাসা, যত্ন ও শ্বশুরবাড়ির মানুষদের আন্তরিকতা মন ছুঁয়ে নিয়েছিল ঐশীর। ঠিক যেমন একটা ফুল যত্ন পেলে সুন্দর করে ফুটে ওঠে, তেমনি ঐশীও যেন একটা সুন্দর গোলাপের ন্যায় স্ফুটিত হতে লাগল। সেই সঙ্গে গড়ে উঠতে থাকলো ঐশীর অমিতবাবু ও পলির সঙ্গে পরম স্নেহের সম্পর্ক। অমিতবাবুকে বাবার আসনে বসায় ঐশী, আর পলিকে নিজের সন্তান সম ভালোবাসা দিতে শুরু করল সে। অমিতবাবুকে রোজ সকালে চা করে দেয় ঐশী। চায়ের কাপে চুমুক দিয়ে দুজনে মেতে ওঠে গল্পে। শাশুড়ি মায়ের সঙ্গেও বেশ ভাব ঐশীর। খটাখটি লাগে শুধু পায়েলের সঙ্গে, তাও আবার তুচ্ছ বিষয়, এই যেমন শাড়ি গয়না এইগুলো নিয়ে। ঐশীর সাজ পোশাকের উপরেই যত নজর পায়েলের। ঐশী এদিকে নিজের জিনিসপত্র কারোর সঙ্গে ভাগ করে নিতে পছন্দ করে না। এই নিয়ে মাঝে সাঝে টুকটাক মনোমালিন্য হয় দুজনের মধ্যে, তবে সেগুলো এমন কোনো বড় ব্যাপার না। আবার কিছুক্ষণ পর দুজনেই দুজনের সাথে কথা বলতে শুরু করে দেয়। এইভাবেই বেশ খুশি খুশি দিন কাটছিল বিশ্বাস বাড়ির সবার। কিন্তু হঠাৎ করেই বিশ্বাস বাড়িতে নেমে এলো এক অশুনি বার্তা, যে ঘটনার কথা এবাড়ির কেউ স্বপ্নেও কল্পনা করেনি। সেদিন রাত্রে খাবার টেবিলে বসে আলোচনা উঠল ঐশী আর রাহুলের হানিমুন নিয়ে। তা এবার কোথাও গিয়ে একটু হানিমুনটা সেরে আসতে পারো তো ভাই। ছন্দাদেবী পায়েলের এই কথায় বেশ খুশি হলেন। হ্যাঁ, তাই তো, তাই তো। 2 মাস তো বাড়িতেই কাটলো। এবার যা দেখি আমার বৌমাটাকে নিয়ে একটু ঘুরে আয়। হ্যাঁ মা, কথাটা মন্দ বলনি তোমরা, কিন্তু কোথায় যাওয়া যায় বলো তো বড় বৌদি? এই উত্তরটা আমার বউরানী দেবে। কিরে শোন, ও যেখানেই যেতে চাইবে তুই কিন্তু ওকে সেখানেই নিয়ে যাবি। কি গো? অনেকবার না না করার পরেও যখন কেউ ঐশীর পিছু ছাড়ল না, তখন সে বলেই ফেলল, তাহলে বাবা শিলং গেলে কেমন হয়? ঐশীর আবদারে ভীষণ খুশি হয় সকলে। তবে আমার একটা শর্ত আছে, আমরা সবাই মিলে একসাথে ঘুরতে যাব, কেমন? এই কথায় যদিও কেউ রাজি হলো না। নতুন বিয়ে করে স্বামী স্ত্রী দুজন একাকী সময় কাটাবে, সেখানে বাড়ির লোক কাবাব মে হাড্ডি হতে একদম নারাজ। ছন্দাদেবী অজুহাত দিতে লাগলেন, না না না, আমি আর তোমার বাবা তো একদমই যাব না। এই বুড়ো বয়সে পাহাড়ে চড়ে শ্বাসের টান করে লাভ নেই বাপু। অমিতবাবু ও ছন্দাদেবীর সঙ্গে সহমত। এদিকে পায়েলরা অজুহাত দিতে লাগলো, না না না, এই শোন, তোরা ছোট, আমাদেরকে আর টানিস না। সামনেই পলির পরীক্ষা, আর তোর দাদাকে তো জানিস, ব্যবসা সমস্তটা ওকেই সামলাতে হয়। তোরা বরং ঘুরে আয়। ঐশী রাহুলের দিকে তাকাতে বুঝতে পারল রাহুল সপরিবারে যেতে নারাজ, তাই আর কথা বাড়াল না সে। এরপর দেখতে দেখতে চলে এলো হানিমুনে যাওয়ার দিন। বাড়ির সকলকে বিদায় জানিয়ে চলে গেল তারা দূর শিলংয়ে একে অপরের সঙ্গে একাকী সময় কাটাবে বলে। সেখানে গিয়ে প্রচুর পরিমাণে ঘোরাফেরা, আদর আহ্লাদ সবই দুজন দুজনের কাছ থেকে পেল তারা। কিছুদিন পর বাড়িও ফিরে এলো। পায়েল খুনসুটির স্বরে ছোট জায়ের পিছনে লাগতে শুরু করে, কি রে ছোট, হানিমুন কেমন কাটলো? হ্যাঁ, পায়েল দেখল ঐশী জানলার দিকে তাকিয়ে কি যেন ভেবে যাচ্ছে। এই কি হয়েছে কি তোর, কি ভাবছিস? পায়েলের ডাকে এবার যেন সম্বিত ফিরল ঐশীর। কি রে, হ্যাঁ, কোন খেয়ালে ডুবে আছিস বলতো? কিছু বলছো দিদি ভাই? হানিমুনের রেশ এখনো তোর কাটেনি নাকি? এই দাঁড়া দাঁড়া, এই তোর গলায় এটা কিসের দাগ রে? ঐশী কিছু বলছে না দেখে পায়েল বুঝতে পারল এটা ওদের ভালোবাসার চিহ্ন। মিটিমিটি হাসতে হাসতে
ঘর থেকে বেরিয়ে যায় সে। সন্ধেবেলায় অমিতবাবু চা খেতে খেতে ঐশীর দিকে একবার তাকালেন। বৌরানী, আরে তুই কি কিছু ভাবছিস নাকি মা? কই বাবা, না তো। অমিতবাবু আর কথা বাড়ালেন না। রাতে খাওয়া দাওয়া সেরে শুতে যাওয়ার সময় অমিতবাবুকে ডাক দেয় ঐশী। বাবা। ঐশীর ডাক শুনে ঘরে যেতে গিয়ে পিছন ফিরে তাকালেন অমিতবাবু। এগিয়ে এলেন ঐশীর কাছে। কি রে মা, কিছু বলবি? আরে তোকে এরকম অন্যমনস্ক দেখাচ্ছে কেন? আসলে বাবা, আমি তোমায় কিছু বলতে চাই। হ্যাঁ, তা ঠিক আছে, বল না। আসলে ঐশী কিছু একটা বলতেই যাবে এমন সময় সেখানে রাহুল চলে আসে। এই ঐশী, কি গো, আমার অফিসের নীল নোটবুকটা কোথায় রেখেছো? বৌরানী, তুই বরং আজ যা মা, কাল সকালে কথা হবে, ঠিক আছে? যা যা। অমিতবাবু বেশ ভালোই বুঝতে পারলেন রাহুল নোটবুক খোঁজার নামে তার বউকে নিয়ে যেতে এসেছিল। বিয়ের পর এমন কাণ্ড যে তিনিও তার যৌবনকালে করেছেন, সেই সব ভেবে ঠোঁটের কোণে এক মুচকি হাসি চলে এলো তার। কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে ড্রয়িং রুমে গিয়ে বেশ খানিকক্ষণ একা বসে থাকেন অমিতবাবু। কই, ঐশী তো এলো না। কিন্তু কোনোদিন তো ঐশী এত দেরিতে ঘুম থেকে ওঠে না। সকাল তখন প্রায় 8:30। রাহুল এই সবে মাত্র মর্নিং ওয়াক থেকে ফিরল। রাহুল প্রতিদিন সকালে মর্নিং ওয়াকে যায়। ঐশীকে যেতে বলেছে বহুবার, কিন্তু সকালের ঘুম ছেড়ে গাড়ি ঘোড়ার কোলাহলে বেরোতে একদম চায় না মেয়েটা। ঘাম মুছতে মুছতে ঘরের দিকে গিয়ে দরজায় বেশ কবার টোকা দিল সে, কিন্তু ঐশী কিছুতেই দরজা খুলছে না। ঐশী, এই ঐশী, ঐশী। রাহুলের ডাকাডাকির শব্দ এবার বেশ জোর হলো, কিন্তু ঐশী কিছুতেই দরজা খুলল না। এবার ঘরের সামনে বাড়ির সকলে এসে জড়ো হলো। অমিতবাবুও বেশ কয়েকবার ডাকলেন ঐশীকে, কিছুতেই কিছু হলো না। এবার দরজা ভাঙতেই হবে। রাহুল আর ওর বর্দার ঋষভ মিলে দরজা ভাঙতে উদ্ধত হয়। দরজা ভাঙতেই যা দেখল তা দেখার জন্য বিশ্বাস বাড়ির কেউই প্রস্তুত ছিলেন না। ওরা দেখল ঐশীর শরীরটা সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে। ছন্দা দেবী ও পায়েল এমন দৃশ্য দেখে ভয়ে চিৎকার করে উঠলেন। পলি তখন স্কুলে গিয়েছে, তাই পলিকে এই ভয়ানক দৃশ্যের সাক্ষী হতে হয়নি। রাহুল পাগলের মতো ঐশীর দেহটার দিকে কাঁদতে কাঁদতে ছুটে গেল। হঠাৎ করে কেন ঐশী আত্মহত্যা করেছে, কেউ তার উত্তর খুঁজে পেল না। ঐশীর বাড়িতে খবর দেওয়া হলো। সবকিছু যেন মুহূর্তের মধ্যেই ধুলোয় মিশে গেল। ঐশীর এমন অকাল প্রয়াণ মেনে নিতে পারে না দুবারই। ঐশীর বাবা মা শোকে পাগল হয়ে যাওয়ার উপক্রম, কিন্তু থানা পুলিশ করতে চায়নি কেউই। তাই যত তাড়াতাড়ি সম্ভব ঐশীর মৃতদেহের সৎকার করে দেয় তারা। শুধু শুধু মরা মেয়েটার দেহ কেটে কুটে দেখার কোনো মানই হয় না। অমিতবাবু কিছুই বুঝে উঠতে পারেন না। কি যেন বলতে চেয়েছিল মেয়েটা, আর বলা হলো না তার। পুরো বাড়িটা নিমেষের মধ্যে শান্ত হয়ে গেল। আর হাসির শব্দ আসে না বিশ্বাস বাড়ি থেকে। পলি সবসময় বৌরানীর কথা জিজ্ঞেস করতে থাকে সকলকে। সবাই বলে বৌরানী বাপের বাড়ি গেছে, পরে আসবে। রাহুলও এদিকে সমস্ত কাজ ছেড়ে সারা দিন ঘরে একলা বসে থাকে। নতুন বিয়ে করা বউটা কেন হঠাৎ আত্মহত্যা করতে গেল? খুব ভেঙে পড়েছে সে। অমিতবাবু তার ঘরে বসে চোখের জল ফেলছিলেন। এমন সময় তার ঘরে পলি এসে হাজির। দাদু ভাই। পলির ডাকে চোখ মুছে তার দিকে তাকালেন অমিতবাবু। বলো বলো দিদি ভাই, বলো। কতদিন তো হলো, বৌরানী কি বাপের বাড়ি থেকে আর আসবে না? আসবে আসবে আসবে, নিশ্চয়ই আসবে সোনা, নিশ্চয়ই আসবে।
কিন্তু বৌরানী বাপের বাড়ি যাওয়ার সময় খাটে শুয়ে ঘুমোতে ঘুমোতে যাচ্ছিল কেন? বৌরানী ঘুম থেকে উঠেছে নাকি এখনো ঘুমিয়ে আছে? পলির কথার কোনো উত্তর দিতে পারলেন না অমিতবাবু। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে তার। কি করে বলবে এই ছোট্ট শিশুটাকে যে বৌরানী আর ফিরে আসবে না? পলিকে কোনো উত্তর না দিয়ে তিনি তাকে নিজের বুকের কাছে টেনে নিলেন। এইভাবেই দিন যায়, মাস যায়। আস্তে আস্তে ঐশীর স্মৃতি আবছা হয়ে যেতে শুরু করে সকলের। সকলে যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েন। রাহুলও স্বাভাবিক জীবনে ফিরে আসতে চেষ্টা করে যাচ্ছে। বাবার কোম্পানিতে আবার যোগ দিয়েছে সে। অমিতবাবু সকালবেলা ঘুম থেকে উঠে ড্রয়িং রুমে যেতে দেখলেন টেবিলে চায়ের কাপ, তাতে রয়েছে 1 কাপ গরম গরম চা। কি ব্যাপার? ঐশী যাওয়ার পর থেকে তো কেউ অমিতবাবুকে গরম চা করে দেয় না সকাল সকাল। একটু অবাক হলেন তিনি। হয়তো পায়েলি পলিকে স্কুলে নিয়ে আসার আগে চা করে দিয়ে গেছে। তিনি আর কিছু না ভেবে চা খেয়ে নিজের ঘরে চলে গেলেন। ঘরে ঢুকে দেখলেন তার সকালে খাওয়ার ওষুধগুলো বেডসাইড টেবিলে গুছিয়ে রাখা। কিন্তু এমন করে তো কেউ এগুলো আগে গুছিয়ে রাখত না। ব্যাপারটা বেশি পাত্তা দিলেন না তিনি। সন্ধেবেলায় চা খেয়ে বারান্দার দিকে যেতে গিয়ে পলিদের ঘরের দরজায় চোখ যায় অমিতবাবুর। পলি যেন কার সঙ্গে কথা বলছে, খুব আনন্দিত স্বরে। তাই? আর কি আছে সেখানে? কিন্তু অমিতবাবু তো বারান্দাতেই ছিলেন। তিনি তো কাউকে বাড়ির ভিতরে ঢুকতে দেখেননি। তাহলে পলি কার সঙ্গে কথা বলছে? অমিতবাবু ওদের ঘরের কাছে গিয়ে একটু দরজাটা ফাঁক করে দেখলেন পলি নিজে নিজে কার সঙ্গে যেন কথা বলছে। কেউ নেই তার ঘরে। সে নিজেই হাসছে, নিজেই খেলছে। ব্যাপারটা একটু অবাক লাগে তার কাছে। তিনি কথাটা বড় ছেলে ঋষভকে বলতেই প্রথমে ঋষভ পাত্তা না দিলেও পরে বেশ কয়েকটি ঘটনা বাড়ির সকলকে বেশ চিন্তায় ফেলে দেয়। একা একা নিজের মনে কথা বলা, বাড়ির লোকের সাথে দূরত্ব বানিয়ে ফেলা, বাইরে খেলতে না যাওয়া, সবকিছুই কেমন যেন অদ্ভুত। ঋষভ আর পায়েল একদিন পলিকে শিশু মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যান। তিনি বলেন, দেখুন, আসলে ও তো এখন ছোট বাচ্চা, তাই ওরা এখন নিজেদের মনেই ওদের মতো একজন কাল্পনিক বন্ধুর সাথে কথা বলতে পারে। এটা বড় হওয়ার সাথে সাথে ঠিক হয়ে যাবে, মানে এই নিয়ে খুব বেশি চিন্তিত হবার কিছু নেই। আর রইল নিজেকে একা করার ব্যাপারটা, তাই তো? দেখুন, ও তো এখন খুব ছোট আর এখন ভীষণ মুডিও। ওকে লোকজনের সঙ্গে মিশতে বেকার জোর করবেন না। মানে ওর যখন ইচ্ছা হবে ও নিজেই মিশবে। ডাক্তারবাবু, কিন্তু কি বলুন তো, ও কিন্তু আগে এরকম করতো না। এরকম আগে কোনো ব্যাপারই ছিল না। আসলে ওর তো কাকিমা কদিন আগে মারা গেছে, আর তারপর থেকেই ওই জিনিসটা শুরু করেছে। আসলে ওর খুব আপন কেউ ওকে ছেড়ে চলে গেছে, তো তাই তার জায়গাটা পূরণ করতে ও নিজের মনে একটা কাল্পনিক বন্ধু বানিয়ে ফেলেছে আর নিজেকে আইসোলেট করে রেখেছে। ওর মানসিক চাপ কমে গেলে ও আবার নর্মাল হয়ে যাবে, মানে এতে ভয়ের কিছু নেই। ও একেবারেই সুস্থই আছে, চিন্তা করবেন না। ডাক্তারবাবুর কথায় একটু আশ্বস্ত হলো সকলে। কিন্তু কিছুতেই কিছু ঠিক হলো না। পরিস্থিতি যেন আরো ভয়ঙ্কর রূপ নিতে শুরু করেছে। দিন দিন পলি একা একাই কথা বলে চলে কার সঙ্গে, কারোর সঙ্গে মেলে না। কোথাও নিয়ে গেলে চুপ করে বসে থাকে। বাড়ি এলে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে নিজের মনেই কথা বলে। যত দিন যায় ও যেন আসল জগতের সবকিছু বাদ দিয়ে তার সাজানো দুনিয়াতেই ডুবে যেতে থাকে। খুব প্রয়োজন ছাড়া আর কোনো কথা সে বলে না কারোর সঙ্গে। সকলে ভীষণ চিন্তায় পড়ে যান। কি হলো একরত্তিটার? আর বাড়িতে এসব কি হচ্ছে? প্রথমে ঐশীর ওই রকম আকস্মিক মৃত্যু, তারপর পলির এমন পাগল পাগল ভাব। কারোর মনেই যেন শান্তি আসে না। সেদিন অমিতবাবু নিজের ঘরে চুপচাপ বসেছিলেন। ঠিক তখনই ঘরে ঢুকলো রাহুল। বাবা, এই কাগজে একটা সই করে দাও তো। আমাদের কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট, সব হিসাব দেখে নিয়েছি, সব ঠিকই আছে। তুমি শুধু সইটা করে দাও। হ্যাঁ, সে দিচ্ছি, কিন্তু
আমার চশমাটা কোথায় বলতো? কিছুতেই নিজের চশমা খুঁজে পেলেন না অমিতবাবু। আচ্ছা দে দে দে, আমি চশমা ছাড়াই সইটা করে দিই, দে দে। কিন্তু পেন কোথায়? পেনটা তো এতক্ষণ নিজের বুক পকেটে রেখেছিল রাহুল, কিন্তু হঠাৎ করে কোথায় চলে গেল পেনটা? সারা ঘর তন্ন তন্ন করে খুঁজেও পাওয়া গেল না সেটা। কি আশ্চর্য! ছাড়ো, পরে করো সই। বিরক্ত হয়ে চলে গেল রাহুল। অমিতবাবু আর কথা বাড়ালেন না, পুনরায় নিজের জায়গায় ফিরে গেলেন তিনি। চোখ বন্ধ করে বাড়ির অপ্রীতিকর পরিস্থিতির কথা ভাবতে লাগলেন। সই করো না বাবা, ও সই তুমি করো না। চমকে উঠলেন অমিতবাবু। কি হলো? কি বলল কথাটা? গলাটা এত চেনা চেনা লাগছে কেন তার? কিন্তু গলাটা যার, সে তো আর ফিরে আসবে না কখনো। কিন্তু হঠাৎ করে বৌরানীর গলা কেন পেলেন অমিতবাবু? হয়তো সবটাই তার মনের ভুল। সকালে আজ অন্যান্য দিনের তুলনায় তাড়াতাড়ি উঠেছেন, তাই হয়তো ঘুমের জন্য ভুল শুনছেন তিনি। মাথাটা কেমন ঝিমঝিম করছে তার। বিছানায় গিয়ে শুয়ে পড়লেন তিনি। ভাবতে লাগলেন কি এমন জরুরি কথা ছিল যা বৌরানী তাকে বলতে চেয়েছিল, কিন্তু আর বলা হলো না। ঐশীর জন্য বড্ড কষ্ট হতে লাগলো অমিতবাবুর। এইসব ভাবতে ভাবতে নিজের অজান্তেই কখন যে ঘুমিয়ে পড়লেন তিনি তা বুঝতে পারলেন না। এতক্ষণে রাত নেমে গেছে। সকলের খাবার শেষে ছন্দাদেবী খাবার টেবিলে বসে রাতের খাবার খাচ্ছিলেন। পাতে ছিল মাছের মাথা। আমাদের ঐশী মাছের মাথা খেতে বড্ড ভালোবাসতো, বল পায়েল? হ্যাঁ মা, কিন্তু কদিন ধরে বাড়িতে যাওয়া চলছে না, সেসব যেন কেমন একটা অস্বাভাবিক মনে হচ্ছে আমার। হ্যাঁ বৌমা, আমারও। কিন্তু বড় খোকা, ছোট খোকা বা তোমার বাবা কেউই তো আমাদের কথা বিশ্বাস করতে চাইছে না। পায়েল কিছু একটা বলতেই যাবে, এমন সময় ওরা শুনতে পেল পলি খিলখিলিয়ে হাসছে আর আনন্দের সঙ্গে কারুর সঙ্গে কথা বলছে। এই ঘটনা যদিও তাদের কাছে নতুন কিছু নয়, তবুও কেমন যেন ভয় পেয়ে যায় তারা। পলি হাসতে হাসতে পায়েলের কাছে ছুটে এসে জড়িয়ে ধরে সামনের দিকে আঙুল দেখিয়ে বলে, তোমরা দেখতে পাচ্ছ না মা? দেখো, ও চলে এসেছে। এই বলি, কি হয়েছে মা? কি হয়েছে? কে চলে এসছে বাবা? ও বাবার বাড়ি থেকে ফিরে এসেছে। এসব কি বলছো মা তুমি? হ্যাঁ, কে ফিরে এসেছে? দেখো, ও আমায় এটা দিয়েছে। এই বলেই পলি ওর হাতের মুঠোটা খুলে দেখালো। ওর হাতের মুঠোয় ছিল ঐশীর একটা পেন্ডেন্ট, সোনার, যেটা ওর শেষ যাত্রায় ওর গলাতেই পরানো ছিল। রাহুল ওকে ওর জন্মদিনে গিফট করেছিল। ছন্দা দেবী ও পায়েল থরথর করে কেঁপে উঠল। হে কি, এটা পলি পেল কোথা থেকে? এটা তো ঐশীর মৃতদেহের সঙ্গে গিয়েছিল। তবে হাত পা যেন আর নড়ছে না তাদের। একে অপরের দিকে তাকিয়ে নিশ্চুপ হয়ে রইল তারা। এইসব কদিনের জন্য একটু বাইরে গেছে কোম্পানির একটা মিটিং অ্যাটেন্ড করতে। এদিকে বাড়িতে কি অশনি সংকেত আসছে একটার পর একটা। ভয়ে কাঁটা হয়ে আছে পায়েল আর ছন্দা দেবী। ঐশী কি চলে গিয়েও ফিরে আসতে চাইছে? কি বার্তা দিতে চাইছে ওদের? কিছুই বুঝে উঠতে পারছে না ওরা। আর বাড়ির ছেলেদের তো এসব বলে লাভও নেই, ওরা তো এসব হেসেই উড়িয়ে দিচ্ছে। ভগবানের নাম জপ করতে করতে যে যার ঘরে গিয়ে শুয়ে পড়ল। রাত তখন 1:30। রাহুল নিজের ঘরে বেঘরে ঘুমোচ্ছে। ঠিক তখনই ক্ষীণ অথচ একটা তীক্ষ্ণ শব্দে ঘুমটা ভেঙে যায় তার। শব্দটা গোঙানির, সঙ্গে হালকা দম বন্ধ করা কাশির। এত রাত্রে বাইরে কে? ঘর থেকে বেরিয়ে ডাইনিং রুমে গিয়ে দেখল সেখানে কেউ নেই। ঘরে ফিরে এলো সে। এসে টেবিলের উপর রাখা গ্লাস থেকে জল নিয়ে খেতে যাবে, তখনই ওর শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত নেমে যায়। ও দেখল একটা ছায়ামূর্তি।
নারীর ছায়ামূর্তি। চুলগুলো সাপের ফণার মতো উঠে আছে। ভয়ে চিৎকার পর্যন্ত করতে পারছে না রাহুল। হাত থেকে কাঁচের গ্লাসটা সশব্দে পড়ে ভেঙে গেল। একটা অল্প বয়সী নারীর ছায়া, হাতে শাঁখা পলা শাড়ি পরে আছে, অনেকটা আটপৌর সাজে, ঠিক যেমন ঐশী পরে থাকতো। কিন্তু ও এখানে কোথা থেকে আসবে? ও যে আর নেই। কে 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 ওখানে? রাহুলের নিঃশ্বাস যেন আটকে এলো ভয়ে। কোনো রকমের ধমক দিয়ে কথাটা বলেই থরথর করে কাঁপতে লাগলো। ঠিক তখনই নারী মূর্তিটা সামনে তাকালো রাহুলের দিকে। তারপর রাহুল যা দেখল তা দেখার জন্য সে একেবারেই প্রস্তুত ছিল না। ওর সামনে দাঁড়িয়ে আছে ওর মৃতা স্ত্রী ঐশী। কিন্তু দেখতে আর সেই প্রাণোচ্ছল মেয়েটার মতো একদমই নেই। একেবারে বিভৎস কুৎসিত একটা চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে সে। চোখের কুঠুরি থেকে ঠিকরে বেরিয়ে আসতে চাইছে তার চোখের মণি দুটো। তার জিভ বেরিয়ে ঝুলছে মুখের এক পাশে, ঠিক যেমন সুইসাইড করার পর ঐশীকে ওরা যে অবস্থায় উদ্ধার করেছিল ঠিক সেইভাবে। তোমার কথা যে আমার বড্ড মনে পড়ছিল। মনে হলো তোমার আমায় প্রয়োজন। আমি তো তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। তাহলে তুমি কি করে আমাকে ছাড়া থাকো শুনি? ঐশীর গলা পুরোপুরি পাল্টে গেছে। কি ভয়ানক স্বর তার, সেই সঙ্গে শির দ্বারা কাঁপিয়ে দেওয়া এক ভয়ঙ্কর হাসি। রাহুল চিৎকার করার আগেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। পরদিন সকালে ঘর পরিষ্কার করতে গিয়ে রাহুলের ঘরের দরজা খোলা দেখে ছন্দাদেবী দরজা ঠেলে ভিতরে ঢুকে চমকে গেলেন। রাহুল অচৈতন্য অবস্থায় মেঝেতে শুয়ে রয়েছে। তাড়াতাড়ি পায়েলকে ডাকলেন তিনি। দুজন মিলে কোনো রকমে নিজেদের তুলনায় দ্বিগুণ শরীরের ছেলেটাকে ধরাধরি করে তার খাটে শুইয়ে দিল। অমিতবাবু ছোট ছেলের এই অবস্থা দেখে ভীষণ চিন্তায় পড়ে যান। ছেলের পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন তিনি। রাহুল, রাহুল, ও রাহুল, বাবা বাবা চোখ খোলো রাহুল। পায়েল তড়িঘড়ি একজন ডাক্তার খুঁজে আনলো। ডাক্তারবাবু রাহুলের পরীক্ষা নিরীক্ষা করার পর বললেন, আমার মনে হয় ও কোনো কিছু দেখে অত্যন্ত ভয় পেয়ে গেছে। ওর ব্লাড প্রেশার প্রচণ্ড হাই। ও ট্রমাটাইজড হয়ে গেছে কোনো কিছুতে। হ্যাঁ, কিন্তু কিন্তু ওর জ্ঞান ফিরবে কি করে ডাক্তারবাবু? আমি একটা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ পর ওর জ্ঞান ফিরে আসবে। ডাক্তারবাবু ওকে ইঞ্জেকশন দিয়ে দেওয়ার কিছুক্ষণ পরেই ওর জ্ঞান ফিরে এলো। ছন্দাদেবী এক গ্লাস গরম দুধ রাহুলের কাছে নিয়ে গিয়ে বসলেন। নে বাবা নে, এই দুধটুকু খেয়ে নে। ঢকঢক করে দুধটা খেয়ে শেষ করে ফেলল রাহুল। ও ঘামছে দরদর করে। চোখ দুটো খুব অশান্ত হয়ে রয়েছে তার। কি হয়েছে বাবা তোর? এমন অস্থির অস্থির করছিস কেন? মা, আমাকে বাঁচাও মা। মা, ও ও ও আমাকে মেরে ফেলবে মা। কে কে তোকে মেরে ফেলবে বাবা? কাল রাতে আমি ওকে দেখেছি আমার ঘরে। ও নাকি আমার খোঁজ নিতে এসেছে। আমার আমার খুব ভয় করছে মা। আমি মনে হয় আর বাঁচবো না মা। আমি মনে হয় আর বাঁচবো না। ভয়ে কুঁকিয়ে কেঁদে উঠল রাহুল। ওগো, আমার কিন্তু একদম ভালো ঠেকছে না। তুমি দয়া করে বাড়িতে একজন তান্ত্রিক আনার ব্যবস্থা করো। ছন্দাদেবী অমিতবাবুর দিকে তাকালেন। অমিতবাবু সম্মতি জানালে তবেই তান্ত্রিক আসবে এই বাড়িতে। অমিতবাবু এইসব ভূত প্রেত তন্ত্র সাধনা বা তান্ত্রিক কোনো কিছুতেই বিশ্বাস করতে রাজি না। কিন্তু আজ কোন মায়ায় যেন তিনি তান্ত্রিক ডাকতে রাজি হয়ে গেলেন। একবার যদি অন্তত জানা যায় যে বাড়িতে সবকিছু স্বাভাবিক, তাহলে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবেন তিনি। ছেলের প্রতি অশেষ মায়াই তাকে বাধ্য করল তাঁর প্রতিজ্ঞা ভঙ্গ করতে।
অনেক খোঁজাখুঁজির পর অবশেষে একজন ভালো নামকরা তান্ত্রিকের সন্ধান পেলেন ছন্দা দেবী। নাম চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তবে তার পোশাক আশাক দেখে বোঝার উপায় নেই যে তিনি একজন তান্ত্রিক। ফর্সা গায়ের রং, পরনের সাধারণ খাদির পাঞ্জাবি, গলায় রুদ্রাক্ষের মালা এবং বেশ গুরুগম্ভীর ভাব। চোখে রয়েছে মোটা ফ্রেমের চশমা আর হাতে একটা ঘড়ি। আমি আগে আপনাদের বাড়িটা একবার চারিদিক ঘুরে দেখতে চাই। আসলে ওই বাস্তুটা পরীক্ষা করে নেওয়া দরকার। চন্দ্রনাথ বাবু বাড়ির প্রতিটি কোণে দাঁড়িয়ে কী সব যেন মন্ত্র পড়ে দেখে নিতে লাগলেন। বাস্তুতে তো কোনো সমস্যাই দেখতে পাচ্ছি না, কিন্তু আমার কেমন যেন একটা অনুভূতি হচ্ছে সব ঠিক থেকেও কিছু একটা ঠিক নেই। আমি আগামী পরশুদিন আবার আসব। বাড়ি গিয়ে একাকী মনে সাধনা করতে বসলেন চন্দ্রনাথ। একটা জিনিস লক্ষ্য করেছিলেন তিনি। বাড়ি ঢুকতেই উঠোনে একটা নিম গাছ, পাতাগুলো শুকিয়ে গেছে অনেকখানি। কেমন যেন একটা সন্দেহ হলো দেখে। ছন্দা দেবীকে ওই গাছটার ব্যাপারে জিজ্ঞেস করতে তিনি বলেছিলেন, ঐশী চলে যাওয়ার পর থেকে ওই গাছটা শুকিয়ে গেছে। নিম, তেঁতুল ও অশ্বত্থ গাছ অপদেবতাদের আঁতুর ঘর, সেখানেই তাদের বসবাস। গাছ তরতাজা থাকলে তাদের সেখানে বেঁধে রাখে, কিন্তু গাছ যদি শুকিয়ে যেতে শুরু করে তখনই বুঝতে হবে যে অপশক্তি গাছ ছেড়ে বাড়িতে প্রবেশ করছে। বুঝলেন গন্ডগোলটা বেশ ভালোই পেকেছে। বাস্তু ঠিক, অথচ বাড়িতে একটার পর একটা অপদেবতার ইঙ্গিত। ধ্যানে বসলেন তিনি। তার একটা অদ্ভুত ক্ষমতা রয়েছে। তিনি ধ্যানে বসলে তার মধ্যে আত্মা ভর করে, ওই অনেকটা প্ল্যানচেটের মতো। তিনি মন দিয়ে ধ্যানে বসলেন। তখন তার বারবার একটাই নাম মাথায় আসতে শুরু করল, ঐশী। তিনি বুঝে গেলেন ঐশী তাকে কোনো ইঙ্গিত দিতে চায়। তিনি এক মনে ঐশীকে ডাকতে শুরু করলেন। ধ্যান শেষ হতে তিনি তড়িঘড়ি ছন্দা দেবীকে ফোন করলেন। আমি এক্ষুনি আপনাদের বাড়িতে যাচ্ছি। রাহুলের অনেক বড় বিপদ আসতে চলেছে, ও যেন কোনোভাবেই বাড়ি থেকে না বের হয়। ছন্দা দেবী ছলছল চোখে ছেলের দিকে তাকালেন। ভগবানের কাছে রাহুলের প্রাণ ভিক্ষা চাইতে লাগলেন। ছন্দা দেবী ঘর থেকে বেরিয়ে যেতে পলি এসে হাজির হয় রাহুলের কাছে। কাকাই, কাকাই, আমায় একটা চকলেট এনে দাও না, আমায় দোকানে নিয়ে চলো। রাহুল তো অবাক, এতদিন মেয়েটা কারোর সঙ্গে মেলে না, আজ হঠাৎ করে তার কাছে এসে আবদার করায় নিজেকে সামলাতে পারল না রাহুল। চকলেট খাবি? চল। পলির হাত ধরে দোকানে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হতে যাবে, এমন সময় ছন্দা দেবী দেখতে পেলেন রাহুল ও পলিকে। রাহুল, কোথায় যাচ্ছিস বাবা তোরা? আমাদের বাবা না এতদিন পর আমার কাছে চকলেট খেতে চেয়েছে মা। ও এতদিন পর আমায় মিষ্টি গলায় কাকাই বলে ডেকেছে। ওকে নিয়ে যাচ্ছি আমি সামনের এই পাপাইদার দোকানে। এখনই আসছি, তুমি চিন্তা করো না। কিন্তু কিন্তু চন্দ্রনাথ বাবু যে তোকে বারণ করেছে বাইরে বেরোতে। উনি কিছু একটা আঁচ করেছেন। তুই এখন বেরোস না বাবা। আরে মা, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি। তুমি এত ভয় পাচ্ছ কেন? আর এই তো সামনেই যাচ্ছি। আর চন্দ্রনাথ বাবুর আসার এখন অনেক দেরি আছে, আমি যাবো আর আসবো। রাহুলের জেদের কাছে ছন্দা দেবী হার মানলেন। কিছুক্ষণ বাদে চন্দ্রনাথ বাবুর ফোন আসতে ছন্দা দেবী রাহুলের বেরোনোর কথা বলেন। সেই শুনে চন্দ্রনাথ বাবু কিছুক্ষণ চুপ করে থেকে বলেন, ওটা পলি নয়, ওটা পলি হতে পারে না। কথাটা শেষ হতে না হতেই পলি উপর থেকে সিঁড়ি দিয়ে নামতে থাকে। সেই দেখে ছন্দা দেবী অজানা এক আশঙ্কায় ভয়ে সিঁটিয়ে যায়। আপনি আমার কথা শুনলেন না কেন? রাহুলকে কেন বের হতে দিলেন? বাবা, বাবা, আমি ওকে অনেক বারণ করেছি, বিশ্বাস করুন। ও আমার কথা একটুও শোনেনি। আমি আসছি এক্ষুনি। বাড়িতে এসেই চন্দ্রনাথ বাবু রাহুলের ঘরে ঢুকে কিছু পূজাচার করতে থাকে। সাথে ঘরের কোণে কোণে কিছু ফুল আর সাথে কালো তিল ছড়িয়ে দিতে থাকেন। তারপর তিনি সেই ঘরেই ধ্যানে বসেন। এদিকে অনেকটা সময় পার হয়ে গেলেও রাহুল বাড়ি না ফেরাতে সকলেই খুব চিন্তায় পড়ে যায়। এমন সময় খবর আসে রাস্তার কাছে রাহুলের অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে রাহুল একাই ছিল। সামনের দোকান পেরিয়ে সে চলে যায় সামনের বড় রাস্তার কাছে।
সেখানে একটি ডাম্পার দাঁড়িয়েছিল। রাহুল ডাম্পারের ঠিক পিছনে গিয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ ওটা কিভাবে পিছনে সরে আসতে থাকে, তাতে কোনো ড্রাইভার ছিল না। কোনো ক্রমে রাহুল নিজেকে পিষে যাওয়া থেকে রক্ষা করতে পারলেও রাস্তায় পড়ে গিয়ে মাথা ফাটিয়ে ফেলে। তখন ওখানে লোকজন মিলে তাকে সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল থেকে রাহুলকে বাড়ি নিয়ে আসা হয়। চন্দ্রনাথবাবু কিছুক্ষণ রাহুলের দিকে তাকিয়ে বলেন, আমি পই পই করে বারণ করেছিলাম বাড়ির বাইরে না যেতে, শুনলে না। মনে রেখো, তুমি কিন্তু এখন একা নেই। রাহুল আর কিছু বলে না। ইতিমধ্যেই চন্দ্রনাথবাবু বাড়ির সকলকে ড্রয়িং রুমে আসার আদেশ দিয়েছেন। এসে পড়েছে ঋষভও। ভাইয়ের এমন অবস্থা শুনে আজ বিকেলেই সে ফিরে এসেছে বাড়িতে। সকলে একসাথে হয়েছে আজ। চন্দ্রনাথবাবু গম্ভীর গলায় সকলের উদ্দেশ্যে একটা কথা বললেন। আপনারা আমায় কি বলে এনেছিলেন? যে আপনাদের ছোট ছেলের বউ মারা গেছেন, কিন্তু তিনি কিভাবে মারা গেছেন সেটা আর বলেননি। এটা বললেই আমি এতদিন অনেকটাই হয়তো আপনাদের সাহায্য করে ফেলতে পারতাম। সকলেই মাথা নিচু করে রইল। তিনি আরও বলতে শুরু করলেন, কিভাবে মারা গেছে ঐশী? এই কদিনে নিশ্চয়ই আপনারা ভুলে যাননি। বলুন তো ঐশীর মৃত্যু কিভাবে হয়েছিল? ও তো সুইসাইড। পায়েলের দিকে কড়া দৃষ্টিতে তাকালেন চন্দ্রনাথ। সত্যি কি সুইসাইড, নাকি এর পেছনে রয়েছে কোনো অন্য কারণ? পায়েলের দিকে সন্দেহের চোখ চলে যায় সবার। ঋষভ রাগে ফুঁসছে পায়েলের দিকে তাকিয়ে। পায়েল কি বলবে কিছু বুঝে উঠতে পারছে না। ঠিক এমন সময় চন্দ্রনাথ সবাইকে চমকে দিলেন। ঐশী সুইসাইড করেনি, ওকে খুন করা হয়েছিল। সকলেই পায়েলের দিকে সন্দেহের চোখে তাকালো। আমি তো কিচ্ছু করিনি গো, তোমরা আমার থেকে ওইভাবে তাকিয়ে আছো কেন? কি তাই না রাহুল? চন্দ্রনাথের এই একটা কথায় বাড়ির সকলে স্তম্ভিত হয়ে গেল। রাহুল, ঐশীর মৃত্যুর পিছনে রাহুলের হাত রয়েছে। কিন্তু ও এমন কি করে করতে পারে? ভালোবাসা করে বিয়ে করার পর নিজের পছন্দের মানুষটির এত জঘন্য পরিণতি করার কথা কেউ কিভাবে ভাবতে পারে? রাহুলের কপালে ইতিমধ্যেই বিন্দু বিন্দু ঘাম জমেছে। আমতা আমতা করে সে বলল, কি সব আজে বাজে কথা বলছেন আপনি? রাহুল, মিথ্যে কথা যত বলবে তোমার প্রাণ সংশয় কিন্তু ততই বাড়বে রাহুল। শেষ মুহূর্তে আমি খবর পেয়ে এসেছিলাম, তাই নাহলে আজ ঐশী শুধু তোমাকে ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। কিন্তু বাবা, আপনি এত জোর গলায় এসব বলতে পারছেন কি করে? তার কারণ ঐশী বলেছে। কথাটা শুনে সবাই চুপ করে যায়। আমি ধ্যানে বসেছিলাম রাতে, আমার মনের গভীরে সে প্রবেশ করেছিল। ওর কান্না আমায় নাড়িয়ে দিয়েছিল। পরে সব সত্যি আমি জানতে পারি। ঐশী আমার সব বলে গেছে। জানি আপনাদের এই কথাগুলো বিশ্বাস হবে না, কিন্তু এটাই সত্যি। পায়েল, সেদিন ঐশীর গলায় নাকি একটা চিহ্ন দেখেছিলে। কি ভেবেছিলে সেটা ভালোবাসার চিহ্ন? হ্যাঁ 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 হ্যাঁ, একদম একদম ঠিক কথা। আর এই কথাটা তো আমি কাউকেই বলিনি। আপনি জানলেন কি করে? ওই দাগটা সেই দাগ নয় যেটা তুমি ভেবেছিলে পায়েল। ওটা ভালোবাসার চিহ্ন ছিল না, ওটা রাহুলের বর্বরতার পরিচয় ছিল। ঐশীর ওপর শারীরিক নির্যাতন করত। সবাই লজ্জায় রাগে কি করবে ভেবে উঠতে পারে না। অমিতবাবু কান্নায় ভেঙে পড়েছেন। চোখ থেকে অনবরত জল গড়িয়ে পড়ছে তার। শারীরিক নির্যাতন কি কারণে করা হয় সেটা শুনলে আরো অবাক হবেন। অমিতবাবু, আপনার কোম্পানির সমস্ত অধিকার নিজের নামে করিয়ে নিতে চেয়েছিল রাহুল, আর এই কথাটাই জানতে পেরে যায় ঐশী। এই কাজে বাধা দেওয়াতেই ঐশীকে খুন করে রাহুল, তাই না? রাহুল আর পালাবার কোনো পথই খুঁজে পেল না, কারণ অমিতবাবু সেদিন সই করতে গিয়ে পেনটা খুঁজে পাচ্ছিলেন না। এতক্ষণে নিশ্চয়ই তিনি বুঝতে পেরে গেছেন যে সইটা আসলে কিসের উদ্দেশ্যে করাতে এসেছিল রাহুল। চন্দ্রনাথ হয়তো আরো কিছু বলতে যাবেন, ঠিক তখনই সারা বিশ্বাস বাড়ি জুড়ে কেমন একটা দম বন্ধ করা পরিবেশ তৈরি হলো। হঠাৎ করেই ঘরের আবহাওয়া কেমন যেন ভারী হয়ে উঠল। সবাই একটা মৃদু কান্নার শব্দ পেল রাহুলের ঘর থেকে। ধীরে ধীরে সেই কান্নার শব্দ ছড়িয়ে পড়তে লাগলো বাড়ির চারিধারে। ঘরের আলোগুলো কিছুক্ষণ জ্বলতে নিতে লাগলো। চন্দ্রনাথ বাবু তাড়াতাড়ি একটা মোমবাতি জ্বালিয়ে ডাইনিং টেবিলে রাখলেন। আর কিছুক্ষণের মধ্যেই সব অন্ধকার।
শুধুমাত্র মোমবাতির আলো বাদে আর কোনো আলো নেই। ঘরে তাদের ছাড়াও অন্য কোনো অশরীরীর উপস্থিতি অনুভব করতে পারলেন সকলে। ফলে সকলেই ভয়ে জড়সড় হয়ে গেল। ঐশী এসে গেছে। কথাটা শুনে সকলেই ভয়ে চমকে ওঠে, একে অপরকে দেখতে থাকে। ছন্দাদেবী বলে ওঠেন, কি 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 বলছেন আপনি? কোথায় ও? কথাটা শুনে চন্দ্রনাথবাবুর ঠোঁটের কোণে এক চিলতে হাসির রেখা ফুটে ওঠে। তারপর তিনি ধীরে ধীরে রাহুলের দিকে আঙুল দেখায়। সকলে সেদিকে তাকাতে ভয়ে আতঙ্কে কয়েক পা পিছিয়ে আসে। তারা দেখে মোমবাতির আলোয় সকলের ছায়ার সাথে রাহুলের ছায়াও দেওয়ালে পড়েছে, কিন্তু সেই ছায়ায় রাহুলের সাথে জড়িয়ে আছে আরও এক ছায়া। সেই আটপৌর সাজে কেউ রাহুলের পাশে এসে দাঁড়িয়েছে। হঠাৎ একটা অপার্থিব কণ্ঠস্বর ভেসে ওঠে, বাবা, বাবা, আমি তোমায় সেদিন সই করতে বারণ করার জন্যই ডাকছিলাম জানো, কিন্তু ঠিক সেই সময় ও এসে আমার ঘরে নিয়ে চলে গেল আর আমার গলাটা টিপে ধরলো। আমার দম বন্ধ হয়ে আসছিল বাবা, আমার খুব কষ্ট হচ্ছিল। তারপর ও আমায় পুরোপুরি শেষ করে ফেলার পরে আমার গলায় আমারই একটা শাড়ি জড়িয়ে দেয় শক্ত করে, আর তারপর আমায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেয়, আর নিজে পেছনের স্টোর রুমের দরজা দিয়ে বেরিয়ে চলে যায় বাড়ির বাইরে। সকালবেলা এমনভাবে ফিরে যেন ও মর্নিং ওয়াক থেকে ফিরেছে। ঐশীর এইটুকু বলতে অনেক সময় লেগে গেছে, যেন বড় কষ্ট করে কথা বলছে। কেউ যেন ওর কণ্ঠ রোধ করে ফেলেছে। বড্ড দেরি করে ফেলল মেয়েটা। যদি সেদিন দুপুরে বলে দিত তাহলে সেদিন রাতের নারকীয় অত্যাচার থেকে নিশ্চিত রক্ষা পেত সে। বাড়ির সকলে ঘৃণায় লজ্জায় মাটিতে মিশে যাওয়ার উপক্রম। নিজের সন্তান তার সঙ্গে এত বড় একটা প্রতারণা করবে ভাবতেই পারেননি অমিতবাবু। ঋষভ তার ভাইয়ের এরকম কাণ্ড দেখে রাগ সামলাতে পারল না। একটা সপাটে চর বসিয়ে দিল রাহুলের গালে। হানিমুনে যাওয়ার পরেই ঐশী জানতে পেরে গিয়েছিল যে রাহুল এমন একটা প্রতারণা করতে চলেছে। তাকে অনেকবার বাধাও দিয়েছিল সে, কিন্তু রাহুল শোনেনি। ঐশীকে নিজের হাতে খুন করেছিল সে। চন্দ্রনাথ বাবু শুধুমাত্র একজন মাধ্যম হয়ে এসেছিলেন ঐশীর সত্যিটা গোটা বিশ্বাস বাড়িতে জানানোর উদ্দেশ্যে। ঐশী শুধুমাত্র সত্যিটা জানাতে চেয়েছিল সবাইকে। বলছি, আর আমাদের বাড়িতে কোনো অস্বাভাবিক কিছু ঘটবে না তো? মানে পলিও ভালো হয়ে যাবে তো বাবা? ও আসলে সুস্থই ছিল। আসলে আমরা যা দেখতে পাই না, বাচ্চারা তো অনেক কিছুই দেখতে পায়, অনেক কিছু অনুভব করতে পারে। ঐশীর উদ্দেশ্য সফল হয়েছে। রাহুলের মুখোশ সবার সামনেও টেনে খুলে দিয়েছে। ও এবারে শান্তি পাবে আর শান্তিতে পরলোকে পাড়ি দেবে। আপনারা একদম নিশ্চিন্তে থাকুন। আমি ভুল করেছি, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমায় রক্ষা করুন দয়া করে, আপনি আমাকে রক্ষা করুন। ভয় নেই, তোমার মৃত্যু হবে না। তুমি মৃত্যু চাইলেও সেটা হতে দেবে না। যতই হোক, সে তো তোমার অগ্নি সাক্ষী করে বিয়ে করা বউ, তাই না? কথাটি বলে চন্দ্রনাথবাবু ওই বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। ধীরে ধীরে বাড়ির সবকিছুই আবার স্বাভাবিক হয়ে যায়। ওনার কথা মতো পলি আর একা একা কথা বলে না। আর সব থেকে বড় বিষয় হলো, রাহুলকে সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করে দেন অমিতবাবু। উইলে লিখে দেন তার অবর্তমানে তাঁর স্ত্রী ছন্দা দেবী সমস্ত সম্পত্তির অধিকারী হবেন। তিনি তারপর তাঁর অবর্তমানে একমাত্র ঋষভ অথবা পলিকে ছাড়া আর কাউকে সম্পত্তির দায়ভার দিতে পারবেন না। রাহুলকে নিজের বাড়ি থেকে বিতাড়িত করেন অমিতবাবু। কিন্তু ঐশী বিশ্বাস বাড়ির সকলের কাছ থেকে মুক্তি নিলেও রাহুলকে ছেড়ে গেল না। রাহুল নিজের জমানো কিছু টাকা দিয়ে একটা ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করে। ভেবেছিল এবার নিজের পয়সায় নিজে একটু একটু করে বেড়ে উঠবে, কিন্তু না। রোজ রাতে ঐশীর আগমন ঘুম কেড়ে নেয় রাহুলের। ওর গায়ের গন্ধ ঘরের চারদিকে যেন ভেসে বেড়ায়।
প্রতি মুহূর্তে রাহুল অনুভব করে তার পিছনে কেউ আছে। রাতে বিছানায় শুলে সে পাশ ফিরতে ভয় পায়। মনে হয় তার পাশে আজও ঐশী শুয়ে আছে। চোখ খুললেই তাকে সে দেখতে পাবে। কারো ঠান্ডা নিঃশ্বাস ঘরের কাছে অনুভব করে সে। রাত জেগে জেগে পাগল হয়ে যাওয়ার উপক্রম হয় তার। ঐশী প্রতি রাতে নিজের মৃত্যুর কৈফিয়ত চায় সে তার স্বামীর কাছে। চোখ বন্ধ করতেই পারে না সে, আর চোখ খুললেই চোখের সামনে ঐশীর বীভৎস মুখ। কতবার সে নিজেকে শেষ করতে চেয়েছে, নিজেকে জ্বালিয়ে দিতে চেয়েছে, কিন্তু সে পারেনি। দেশলাইয়ের আগুন জ্বলতেই কেউ যেন পাশ থেকে ঠুঁ দিয়ে নিভিয়ে দেয়, আর কানের কাছে বলে ওঠে, তোমার স্ত্রী তোমার সাথে আছে, ভয় কিসের? গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা দারুণ সুখবর রয়েছে আপনাদের জন্য। এখন আপনার লেখা গল্প শুনতে পারেন আমাদের এখন গল্প ইউটিউব চ্যানেলে। আপনার লেখা ভৌতিক, অলৌকিক, সাসপেন্স, থ্রিলার অথবা প্রেমের গল্প পাঠাতে পারেন আমাদের মেলের মাধ্যমে ekhongolpo@gmail.com এই ঠিকানায়। কমপক্ষে 2টি গল্প পাঠাবেন। গল্পটি অবশ্যই মৌলিক এবং পূর্বে অডিও রূপান্তর হয়নি এমন হতে হবে। গল্পের শব্দ সংখ্যা হবে কমপক্ষে 4000। সাথে পাঠাবেন আপনার একটি ছবি এবং ফোন নাম্বার। আজ আমাদের সাথে ছিল আমাদের বন্ধু চ্যানেল পার্টনার্স রেনি টেলস এবং অপু দুর্গার পাঁচালী। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আগামী গল্পে। শুভরাত্রি।